নমস্কার এভরিওয়ান। ইনভেস্ট বন্ধু চ্যানেলে আবারও সকলকে স্বাগতম। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা দুটো খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যে দুটো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব তার প্রথমটা হলো এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররা তারা এইরকম মার্কেটে এইরকম ভাবে সেলিং আর কতদিন চালাবে, বা এইভাবে কেন সেল করছে, এই সেল কি আরো বাড়বে, সরকার এমন কোন স্টেপ নিলে তাদের এই সেলিং বন্ধ হবে, এই নিয়ে আমরা লজিক্যালি খুব ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আর এছাড়াও সেকেন্ড যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, প্রথম টপিকটা গেল এফআইআই সেলিং, সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত ইকুইটি ইনভেস্টররা আছে। সেকেন্ড টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। সেকেন্ড টপিকটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। দুটো টপিকই ইন্টারেস্টিং, তার মধ্যে সেকেন্ড টপিকটা বেশি ইন্টারেস্টিং। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর সবকিছু বিষয়টা পড়ার পর তোমরা বুঝবে, তোমাদেরও ভালো লাগবে। সেকেন্ড টপিকটা হলো যারা ইকুইটি ইনভেস্টর আছে তাদের এখন কি, ইকুইটিতে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, ডাইরেক্ট স্টক যারা নেয় না, তাদের এখন কি করা উচিত। তো খুব অ্যাট্রাকটিভ একটা ভ্যালুয়েশনে এখন মার্কেট দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড এখন খুব অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে। তো এই সময় ইকুইটি ইনভেস্টরদের মিউচুয়াল ফান্ডে কি করা উচিত, ঠিক আছে? একদম ইন ডেপথ আলোচনা হবে সেকেন্ড বিষয়টা নিয়ে। মিউচুয়াল ফান্ডের ইতিহাস কি বলছে সবকিছু আমরা ঘেঁটে দেখবো খুব ভালোভাবে। তো ভিডিওর সাথে থাকো। দেখো, ব্যক্তিগতভাবে এই ক্যাটাগরিটা আমারও খুব ভালো লাগে, ঠিক আছে? তো এই ক্যাটাগরি নিয়ে বলতে আমারও খুব ভালো লাগবে বলতে, শেখাতে। তো এই ক্যাটাগরিতে কি আছে, প্রথমত এই ক্যাটাগরিতে তো রিস্ক খুবই কম আছে, খুবই কম রিস্ক। তার সাথে সাথে মানে অন্যান্য যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলোর তুলনায় এই ক্যাটাগরিতে রিস্ক খুবই কম। আর এই ক্যাটাগরিতে আর একটা যেটা খুব ভালো বিষয় সেটা হলো এখানে কনসিস্টেন্সি আছে, মানে কনসিস্টেন্ট তুমি একটা রিটার্ন পাবার সম্ভাবনা খুব বেশি আছে। তার সাথে সাথে গ্রোথও খুব দারুণ আছে, ঠিক আছে? তো একসঙ্গে যদি তিনটে জিনিস আমরা কোনোভাবে পাই সেটা তো একদম মালামাল বিষয়। প্রথমত রিস্ক খুব কম, ঠিক আছে? দুই, অন্যান্য স্কিমগুলোর তুলনায় এতে কনসিস্টেন্সি খুব বেশি আছে। আর তিন, এতে গ্রোথও খুব দারুণ আছে। তিনটে বিষয় খুব দারুণ। তো এই ক্যাটাগরি নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো তোমাদের আমি প্রত্যেকটা ফান্ড ম্যানেজারদের ইতিহাস, তারা কিভাবে কী স্টেপ নিচ্ছে সেই সব নিয়েও বলবো, সেগুলো দেখাবো, তার প্রমাণ দেখাবো। তার সাথে সাথে আর কি বন্ধুরা, যারা নতুন ইনভেস্টিং করতে চাইছে, মার্কেটে একদম নতুন বা নতুন করে আসতে চাইছিল কিন্তু এরকম খারাপ সিচুয়েশান হওয়ার জন্য ভয় পাচ্ছে, প্যানিক করছে, তো তারা কিভাবে ইনভেস্টিং করবে মিউচুয়াল ফান্ডের দ্বারা, তো সেটা নিয়েও আলোচনা করব। চলো বন্ধুরা দেখা যাক ভিডিওটা, আর কিছু শেখা যাক। আমার শিখতেও শেখাতে খুবই ভালো লাগে। তো চলো, আমি যতটা জানি তোমাদের বলবো, তোমরা যতটা জানো কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা ইনভেস্ট বন্ধু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। তো সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এসে জয়েন করতে পারো। সেখানে তোমরা স্টাডি রিপোর্ট থেকে শুরু করে যখন কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে তার এক্সপেকটেশান শিট, এই সমস্ত সব কিছুই পাবে। আর অনেক খুব ভালো ভালো তথ্য সেখানে পাবে। এছাড়াও বন্ধুরা, আমার এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে দেখবে এম স্টকের লিঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো, খুলে তোমরাও ইনভেস্টিংয়ের সঙ্গে যুক্ত হতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো দেখা যাক আজকের ভিডিও। তো দেখো, তোমাদের কাছে এই যে সিটটা খোলা আছে, এতেই দেখো এখানে ধরো তোমরা এফআইআই, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, ঠিক আছে? তো তোমরা ধরো ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছ,
তো মানে এটা একটু আগের সিট, এখন তো টাকার দাম আরও নেমেছে, সেজন্য টাকার দাম এখন 84-তে নেই পার ডলার, এখন সম্ভবত 87 হয়েছে। তো যাই হোক, এটা নিয়েই আমরা এক্সাম্পল হিসাবে দেখছি। তো দেখো, যদি তুমি ফরেন ইনভেস্টার হও তাহলে তুমি $1 বা ইউএসডি যদি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করো, আর সেখান থেকে যদি 10%-এর প্রফিট বানাও, তো সেখান থেকে 10%-এর প্রফিট বানানোর পর তোমার ইনভেস্টিংটা কত হয়ে যাচ্ছে, ধরো $1 সমান 84 টাকা ইন্ডিয়ান রুপিতে, ঠিক আছে? $1 সমান ইন্ডিয়ান রুপিতে 84 টাকা পার ডলারে। সেখান থেকে তোমরা 10%-এর প্রফিট বানালে, তো তোমার পুরো ইনভেস্টমেন্টটা কত হয়ে যাচ্ছে? পুরো ইনভেস্টমেন্টটা হয়ে যাচ্ছে 92.4 টাকা, ঠিক আছে? তো সেখানে তুমি এই 10% প্রফিটটা 10%ই কি ফেরত পাচ্ছ? মানে যখন তুমি বুক করছো, প্রফিট বুক করছো, তখন কি 10%ই ফেরত পাবে? না বন্ধুরা। কেন ফেরত পাবে না? কারণ তোমাকে বিভিন্ন রকম ইন্ডিয়ান সেবির গাইডলাইন অনুযায়ী বা আমাদের ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন রকম ট্যাক্সের ওপর দিয়ে তোমার প্রফিটটাকে তোমার ঘরে তুলতে হবে। তো তার মধ্যে সবচেয়ে বড় একটা ট্যাক্সেশন যেটা আছে, সেটা কি? সেটা হচ্ছে দেখো এই এলটিসিজি, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন, ঠিক আছে? তো লং টার্ম ক্যাপিটাল গেন কত যাচ্ছে? $1.05 মতো, 1.05, ঠিক আছে? তো এরপর তোমার ইনভেস্টিংটা, তোমার প্রফিট সহ ইনভেস্টিংটা কত দাঁড়াচ্ছে? 91.35। তোমাদের বলে রাখি, একটা সময় ছিল যে সময় শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেনই দিতে হতো, মানে শর্ট টার্মে কেউ যদি প্রফিট বুক করে তাকেই শুধুমাত্র এই শর্ট টার্মের ক্যাপিটাল গেনের ওপর ট্যাক্স দিতে হতো, ঠিক আছে? তখন লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হতো না। 2018-র পর যখন এই নিয়ম খুব ভালোভাবে অনুসন্ধান করে দেখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তো এখানে কিছু খুঁত দেখতে পায়, তো সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে লং টার্ম ক্যাপিটাল গেনও আমরা ট্যাক্স চাপাবো। তো তার কারণেই এখন ট্যাক্সটা তো ডবল হয়ে গেছে। ট্যাক্স নিয়ে তো আর কিছু বলারই নেই, সবাই জানো। তো যাই হোক, ঠিক আছে? তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, দেখো, যখন তুমি সেই টাকাটা তোমার ঘরে ফেরত নিয়ে যাবে, মানে ধরো তুমি একটা বিদেশি ইনভেস্টর, তুমি তোমার টাকাটা যখন নিয়ে যাচ্ছ, তখন তুমি সেই প্রফিটটা কত পাচ্ছ? 1.04%। অ্যাকচুয়াল প্রফিট তুমি কত করছিলে? অ্যাকচুয়াল প্রফিট তুমি করছিলে, মানে $1 পিছনে, ধরো 100 টাকার একটা ইনভেস্টমেন্ট তুমি করলে, ঠিক আছে? আমি একটু সহজ ভাষায় বোঝাই। ধরো তুমি একটা 100 টাকার ইনভেস্টমেন্ট করলে, তো সেই 100 টাকার ইনভেস্টমেন্টটা তোমার 10% প্রফিট হওয়ার পর সেটা হয়ে গেল 110 টাকা। তো সমস্ত কিছু ট্যাক্স, তারপর ধরো তুমি তো $1 ইনভেস্টমেন্ট করবার আগে তোমাকে সেটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে হবে, তো সেই কনভার্টের একটা চার্জ আছে। তো সেই চার্জ নিয়ে লং টার্ম ক্যাপিটাল গেন দিয়ে তুমি অ্যাট দ্য এন্ড কত নিয়ে যাচ্ছ বন্ধুরা? দেখো, বেসিক্যালি তোমার কাছে যাচ্ছে মাত্র 4%-এর রিটার্ন। কিন্তু তুমি রিটার্ন তুলেছিলে কত বন্ধুরা? প্রফিট করেছিলে কত? প্রফিট করেছিলে তুমি 10%-এর, ঠিক আছে? তুমি ঘরে ফেরাচ্ছ কত? মাত্র 4%, অর্থাৎ 6% তোমার ট্যাক্স দিতে দিতেই চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই সবথেকে বড় একটা কারণ। এক তো ডেপ্রিসিয়েশান চলছে, ইন্ডিয়ান রুপিসের ভ্যালু ডেপ্রিসিয়েশান হওয়ার জন্য নিচের দিকে নামছে, তার কারণে কনভার্ট চার্জও বাড়ছে। তার সাথে সাথে এইরকম লং টার্ম ক্যাপিটাল গেন, তো এটা নিয়ে সরকারের একটু ভাবা উচিত। তো এফআইআই
সেলিং বন্ধ করে আবার কখন কিনতে পারে। এখন মার্কেটের ভ্যালুয়েশান খুব দারুণ হয়ে গেছে, প্রতিটা কোম্পানির ভ্যালুয়েশান খুব অ্যাট্রাকটিভ লেভেলে দাঁড়িয়ে আছে। এফআইআই চাইলেও এখন কিনতে পারে, কিন্তু এখানে যদি সরকার কোনো একটা বড় ঘোষণা করে, আমাদের বর্তমান সরকার, যে লং টার্ম ক্যাপিটাল গেন আমরা কিছুটা ছাড় দেবো, অথবা লং টার্ম ক্যাপিটাল গেন আমরা পুরোপুরিভাবে কোথায় ছিল আমরা, হ্যাঁ এখানে। তো ধরো এখন যদি লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর পুরোপুরিভাবে একটা ছাড় দেওয়া হয়, যে আমরা এলটিসিজি নেব না বা পুরোপুরিভাবে বন্ধ করে দেবো, তো ফরেন ইনভেস্টররা আবারও ভারতীয় বাজারে ঝাঁপিয়ে পড়বে। তো দেখা যাক আগে কি হয়, আগে সরকার কোনো সিদ্ধান্ত নেয় কি, অথবা কতদিন পর ফরেন ইনভেস্টর আবার ফিরতে থাকে। তো শুধু এটাই প্রবলেম নয়, প্রবলেম আরও একটা চলছে, সেটা হচ্ছে তোমার আর্নিং গ্রোথ। ঠিক আছে, তো এখন আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোর আর্নিং গ্রোথও খুব ভালো যাচ্ছে না, সেটা তুমি লার্জ ক্যাপ বলো, মিড ক্যাপ বলো, অথবা স্মল ক্যাপ বলো। তো এই লং টার্ম ক্যাপিটাল গেন দেওয়ার পরেও ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করতে রাজি হবে তখনই যখন আর্নিং গ্রোথটা খুব ভালো থাকবে, খুব একটা দারুণ লেভেলে আর্নিং গ্রোথ থাকবে। ঠিক আছে, মার্কেট প্রতিটা শেয়ার উপরের দিকে যেতে থাকবে, তো এই আর্নিং গ্রোথের বেসিসে ফরেন ইনভেস্টররা এখানে ইনভেস্ট করবে। কিন্তু এখন আর্নিং গ্রোথও ভালো যাচ্ছে না, তো সেই কারণে ফরেন ইনভেস্টররা একটু পিছিয়ে পড়ছে। তো আশা করছি আমাদের ভারতীয় বাজার উন্নতশীল বাজার, ফিউচার খুব ব্রাইট, তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো এবার চলে যাওয়া যাক মেন টপিকে, সব থেকে ইন্টারেস্টিং দ্বিতীয় টপিকটায়। ঠিক আছে, দ্বিতীয় টপিকটা কি ছিল বন্ধুরা? দ্বিতীয় টপিকটা ছিল মিউচুয়াল ফান্ড। যারা ইকুইটিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাও তাদের নিয়ে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে বন্ধুরা, তো আশা করছি সেটা তোমরা একটু ম্যানেজ করে নেবে, কারণ ইন ডিটেলসে যদি খুব ভালো লার্নিং ভিডিও বানাতেই হয় তো একটু বড় হবেই, সেখানে আলোচনা করতে একটু দেরি হবে। তো আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে মিউচুয়াল ফান্ড নিয়ে যদি বলি, যারা ইকুইটি স্কিমে ইনভেস্ট করতে চাইছো তারা প্রথম মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়ে ইনভেস্ট করতে পারো, কারণ ডাইরেক্ট স্টক নিলে একটা ডিসঅ্যাডভান্টেজ কি থাকে, সেখানে তোমাকে অনেক রিসার্চ করতে হয়, অনেক অ্যানালাইসিস করতে হয়, কোম্পানির ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, কোম্পানির কনকল, কোয়ার্টারলি রিপোর্ট, সব কিছু ডিটেলসে অ্যানালাইসিস করে তারপর তুমি ডাইরেক্ট স্টক নিতে পারো। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তুমি যে কোনো ক্যাপে, লার্জ ক্যাপ হোক, ধরো লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক বা স্মল ক্যাপ হোক, ঠিক আছে, তুমি যেখানেই ইনভেস্ট করতে চাও তুমি একটা ফান্ড ম্যানেজারের বেসিসে ইনভেস্ট করতে পারবে। তো ফান্ড ম্যানেজারের রিস্ক থাকবে। তো এখানে সব থেকে এই প্রত্যেকটা স্কিমের মধ্যে সব থেকে ভালো স্কিম আমার যেটা মনে হয় বা আমার যেটা লাগে, এতদিন ধরে সব থেকে ভালো স্কিম যেটা চলছে সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। তো ফ্লেক্সি ক্যাপ বলতে দেখো, ফ্লেক্সি মানে ফ্লেক্সিবল, ঠিক আছে, যেখানে ফ্লেক্সিবিলিটি আছে, আর ক্যাপ মানে তো মার্কেট ক্যাপ, তো ফ্লেক্সি ক্যাপ মানে ফ্লেক্সিবল মার্কেট ক্যাপ। ঠিক আছে, তো ফ্লেক্সি ক্যাপের যে সমস্ত ফান্ড ম্যানেজাররা আছে তারা কি করে, অন্যান্য যে সমস্ত লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ আছে সেই সমস্ত ফান্ড ম্যানেজারের থেকে ফ্লেক্সিবল হয়। কীরকম ফ্লেক্সিবল হয় বন্ধুরা? দেখো, তোমাকে যদি আমি বলি ফ্লেক্সি ক্যাপ কীভাবে কাজ করে, দেখো এখানে সেটাই ডিটেলসে দেওয়া আছে ফ্লেক্সি ক্যাপ কীভাবে কাজ করে। The fund manager can change the allocation of the fund based on the market condition. এটা একটা খুব দারুণ অ্যাডভান্টেজ বন্ধুরা। এখানে ফ্লেক্সি ক্যাপের ফান্ড ম্যানেজাররা কী করতে পারে, ফ্লেক্সি ক্যাপের ফান্ড ম্যানেজাররা যে কোনো সময় তাদের যে অ্যালোকেশানটা আছে, যে টাকাটা ইনভেস্ট করা আছে
সেটা মার্কেটের কন্ডিশন অনুযায়ী চেঞ্জ করতে পারে, ঠিক আছে। এটা নিয়েও ডিটেলস আসছি। দ্য ফান্ড মাস্ট ইনভেস্ট অ্যাট লাস্ট 65% অফ ইটস অ্যাসেটস ইকুইটিস অফ ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তারা কি করতে পারে বন্ধুরা, তারা বেশিরভাগ ক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপগুলো কী করে, তাদের 65% অ্যাসেট যে আছে, 65% বিনিয়োগ যে আছে সেটা তারা ইকুইটি মার্কেটে করে। বাকি 35% যে থাকে সেটা তারা যেখানে খুশি ইনভেস্ট করতে পারে। ধরো এখন মার্কেটের কন্ডিশান খারাপ, এখন বন্ড ডিল খুব ভালোভাবে উঠছে, যেখানে একটু স্টেবল রিটার্ন আছে, তো তারা সেই 35%টা নিয়ে তো তারা কি করবে, সেই 35%টা নিয়ে তারা চলে যাবে বন্ড ডিল কিনতে, অথবা তারা সেই 35%-এর কিছুটা দিয়ে দেবে রিয়েলিটিতে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক অপশান আছে। তারা ধরো চলে যেতে পারে ইউএস মার্কেটে, যেমন এখন ইউএস মার্কেট একটু ভালো করছে, বা চায়নার মার্কেটে, ঠিক আছে, চায়নার মার্কেট এখন একটু ভালো করছে। তারা এইভাবে তাদের অ্যালোকেশান বিভিন্ন জায়গায় শিফট করতে পারে। ফ্লেক্সি ক্যাপে এই একটা সুবিধা থাকে, কিন্তু এই সুবিধাটা তুমি লার্জ ক্যাপ, মিড ক্যাপ অথবা স্মল ক্যাপে পাবে না, কারণ তাদের নিয়ম অনুযায়ী তাদের বেশিরভাগ অ্যালোকেশানটাই ভারতীয় ইকুইটি মার্কেটে থাকে, তারা হঠাৎ করে চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। দেখো লাস্ট অপশানেও সেই কথাটাই বলা হচ্ছে, এই যে দেখো লাস্ট অপশানেও সেই কথাটাই বলা হচ্ছে, দ্য ফান্ড ক্যান ইনভেস্ট ইন এনি কোম্পানি রিগার্ডলেস অফ ইটস সাইজ। এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো কী করতে পারে, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে তার সাইজের দিকে লক্ষ্য না করেই। অর্থাৎ যখন ধরো স্মল ক্যাপে রিটার্ন ভালো আসছে, কোনো স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে দিল, আবার ধরো স্মল ক্যাপ একটু পড়ছে, যেমন এখন মার্কেট ওভারঅল মার্কেট পড়ছে, এখন তারা চলে যাবে ইউএস মার্কেটের দিকে অথবা বন্ড ডিলের দিকে, স্টেবল রিটার্নের দিকে, ঠিক আছে। তো এইভাবে তারা বিভিন্ন ক্যাপও চেঞ্জ করতে পারে, স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপে হঠাৎ করে শিফট করবে, লার্জ ক্যাপ থেকে হঠাৎ করে মিড ক্যাপে শিফট করবে, তো এইভাবে তারা অ্যালোকেশান চেঞ্জ করতে পারে। আর একটা বিষয় দেখো, আমরা কেন ফ্লেক্সি ক্যাপ নেব, ঠিক আছে, ফ্লেক্সি ক্যাপ ফান্ডই আমাদের কেন নেওয়া উচিত সেটার কারণগুলো দেখে নাও। ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমাদের নেওয়া উচিত এই কারণে, ফ্লেক্সি ক্যাপ ফান্ড অফার গ্রোথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সি ক্যাপ ফান্ড সবসময় ফ্লেক্সিবিলিটির ওপর নিজেদের গ্রোথ দেখায়, ঠিক আছে। তাদের গ্রোথ লেভেলটা খুব ভালো এই কারণে, তুমি দেখবে অন্যান্য ফান্ডের ক্ষেত্রে, স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে খুব দারুণ একটা বুল রান এলো মার্কেটে, ঠিক আছে। তো সেই বুল রানের মধ্যে তুমি খুব ভালো রিটার্ন পেয়ে গেলে, কিন্তু যখন বুল মার্কেট থেকে এটা বেয়ার মার্কেটের দিকে এন্টার করবে, তখন তোমার ইনভেস্টমেন্টের পুরো টাকাটাও খুব মারাত্মকভাবে ক্ষতি হবে, ঠিক আছে। তো এই একটা ভয় থাকে। লার্জ ক্যাপে রিটার্ন একটু গ্রোথের চান্স একটু কমই থাকে, কারণ লার্জ ক্যাপে একটু বড় বড় কোম্পানিগুলো থাকে যেগুলোর গ্রোথ সেইভাবে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সেইভাবে দিতে পারে না লার্জ ক্যাপ। মিড ক্যাপে মিডিয়াম ধরনের অপরচুনিটি থাকে, মানে গ্রোথও থাকে আবার একটু রিস্কও কম থাকে। মিড ক্যাপ সবসময় আমার মনে হয় বেশ সুইটেবল, তো যাই হোক সেটা আলাদা একটা বিষয়, সেটাতে পরে আসছি। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে গ্রোথ খুব দারুণ থাকে বন্ধুরা, কারণ এটা যখন তখন ফ্লেক্সিবল বলে যখন তখন যেখানে সেখানে অ্যালোকেশান দিতে পারে। দে ক্যান বি সুইটেবল ফর লং টার্ম গোলস। কেউ যদি লং টার্ম গোলস নিয়ে মার্কেটে এসে থাকো, যে লং টার্মে আমি একটা হিউজ অ্যামাউন্ট কামাবো, বা লং টার্মে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নেব, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে একটু সময় লাগে বন্ধুরা। তো ফাইন্যান্সিয়াল ফ্রি হতে চাইলে লং টার্ম গোলসের জন্য ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুবই ভালো, কারণ লং টার্মে এদের গ্রোথ অপরচুনিটি খুব ভালো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি আরও ডিটেলসে প্রমাণ সহ। দে অফার
ডাইভার্সিফিকেশান অ্যাক্রস মাল্টিপল সেক্টরস অ্যান্ড মার্কেট ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, তারা দেখো ওই কথাটাই এখানে বলছে, আমি যে কথাটা একটু আগে তোমাদের ডিটেলসে বললাম, তারা যে কোনো সেক্টরে যখন তখন যে কোনো মার্কেট ক্যাপিটালাইজেশনে মার্কেট ক্যাপের ওপর ডাইভার্সিফিকেশান করতে পারে। ঠিক আছে, দে ক্যান কুইকলি অ্যাডজাস্ট হোয়েন দ্য মার্কেট চেঞ্জ। তারা কুইকলি নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে মার্কেট যেভাবেই চেঞ্জ হোক। ঠিক আছে, মার্কেট পড়লে তারা অন্যদিকে বেরিয়ে যাবে, আবার সেখানকার মার্কেট পড়লে তারা আবার এখানে চলে আসবে, তারা এইভাবে অ্যাডজাস্ট করতে পারে। তো এগুলো নিয়েই আমি তোমাদের বলেছি একটু আগেই। দেখো এবার আসি এই ফ্লেক্সিক্যাপ ফান্ডে রিস্ক কী আছে সেটাও জানাটা খুব দরকারি। দেখো এখানে রিস্কের দুটো পয়েন্ট দেওয়া হয়েছে। ফ্লেক্সিক্যাপ ফান্ড ক্যারি সাম রিস্ক ডিউ টু দেয়ার ইনহেরেন্ট মার্কেট ভলিটিলিটি। ঠিক আছে, তো এটা তো দেখো এটা সব ফান্ডেই থাকে, মার্কেট ভলিটিলিটির ওপর অনেক কিছুই রিটার্নে নির্ভর করে। এটা থাকবেই, এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, এটা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই থাকে, ভলিটিলিটি তো থাকবেই। তো ফ্লেক্সিক্যাপের ক্ষেত্রে ভলিটিলিটিটা একটু কমই থাকে। ইউ শুড কনসিডার ইউর কমফর্ট লেভেল উইথ পোটেন্সিয়াল মার্কেট ফ্ল্যাকচুয়েশান। ঠিক আছে, তো এটাও এমন কিছু সেইভাবে বলছে না, তোমার কমফর্ট অনুযায়ী তুমি এখানে করতে পারো। ঠিক আছে, এবারে আসি দেখো ফ্লেক্সিক্যাপ ফান্ডের ইন ডিটেলসে। এখানে দেখো খুলে নিয়েছি পারস্পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ড, এটা খুব নামজাদা একটা ফান্ড। তো এখানে যদি আসি দেখো, আচ্ছা এখানে এক বছরের রিটার্নটা চলে আসি। দেখো এখানে এক বছরের রিটার্ন কত দেখছো বন্ধুরা, এক বছরের রিটার্ন আছে। ঠিক কোভিডে যখন মার্কেট পড়েছিল তখনের পর থেকে বেশ দারুণ রিটার্ন আছে। ঠিক আছে, সরি কোভিড নয়, কোভিড তো আরও আগের, এটা কোভিড রান না, এটা এক বছরের। কোভিড রানের ক্ষেত্রে আমি পরে বলছি। এখানে দেখো এক বছরের রিটার্ন আছে 12%-এর উপর, 12.5% মতো। ঠিক আছে, এখন মার্কেট পড়ার জন্য একটু পড়েছে, তো এটা একটা সুযোগ। যাই হোক, এই যে 12.5% রিটার্নটা দেখছো, কোনো স্মল ক্যাপের চার্ট তুমি যদি এখন এইভাবে খুলে রাখো, তো সেখানে দেখবে এই 12.5% তো দূরের কথা, কোনো স্মল ক্যাপের চার্ট এক বছরে কোনো রিটার্নই দেয় না, অথবা 3%, 4% নেগেটিভ রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, তো ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কিন্তু দেখো গ্রোথ খুব দারুণ থাকার জন্য আর ফ্লেক্সিবল হওয়ার জন্য এখানে এতটা মার্কেট পড়ার পরেও, এই সিচুয়েশানে মার্কেট আসার পরেও, ঠিক আছে, এখনও রিটার্ন 12.5% আছে। ঠিক আছে, আমরা আর একটু ডিটেলসে যাই, চলো। দেখো যদি 3 বছরের রিটার্ন দেখি, দেখো প্রায় 19%-এর কাছাকাছি। 3 বছরের রিটার্নও খুব দারুণ বন্ধুরা। ঠিক আছে, 3 বছরের রিটার্নও একদম অসম রিটার্ন। 19% রিটার্নটা খুব কম না বন্ধুরা, 19% রিটার্নটা আমার তো মনে হয় খুব দারুণ একটা রিটার্ন। কারণ দেখো যদি আমরা 3 বছর ছেড়ে পাঁচ বছরের দিকে যাই, তাহলে কি দেখব, 5 বছরে দেখো 25%-এর উপর রিটার্ন, এটা একটা হিউজ রিটার্ন। এখানে যদি আমি বলি দেখো বন্ধুরা, এটা কোভিডের সময় মার্কেট যখন খুব মারাত্মকভাবে ফল করেছিল, ঠিক আছে, সেই কোভিডের পরবর্তী রিটার্ন। ঠিক আছে, আর এখানটা দেখো, এখানটা হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় একটু কনসলিডেশন হয়েছিল, একটু মার্কেট ফল হয়েছিল, তারপরেও খুব ভালো একটা গ্রোথ দিয়েছে। ঠিক আছে, আমরা যদি অল টাইমে যাই, দেখো অল টাইমের রিটার্ন দেখো প্রায় 20%-এর কাছাকাছি। ঠিক আছে, এই 20% রিটার্নটা তোমাদের হয়তো কিছু ডাইরেক্ট স্টকের রিটার্ন দেখে কম মনে হতে পারে। তো অল টাইমে মার্কেট কতবার পড়েছে, কতবার উঠেছে, তার মাঝখানে কনসিস্টেন্সির সাথে এইভাবে একটা রিটার্ন দেওয়া মুখের কথা নয় বন্ধুরা। ঠিক আছে, দেখো এখানেও কনসিস্টেন্সি খুব দারুণ দেখতে পাবে, মাঝখানে এখানে একটা কোভিডের ডিপ, ঠিক আছে, তারপর আবার খুব দারুণ একটা কনসিস্টেন্স রিটার্ন, তারপরে এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে আবার একটা কনসিস্টেন্ট রিটার্ন।
এখন এখানে সামান্য একটু পড়েছে, ঠিক আছে। তো এটা ছিল অল টাইম রিটার্ন। ফ্লেক্সি ক্যাপের কনসিস্টেন্সি, কম রিস্ক কেন বলছিলাম আমি, সেগুলো এই চার্ট দেখে অনেকটাই বুঝতে পারছো আশা করছি। দেখো এবারে এই বিষয়টা দেখো, এখানে ভালো করে সব থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো এটা আমি খুলে নিয়েছি জানুয়ারি 2025-এর চার্ট, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে ডোমেস্টিক ইকুইটিতে মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এদের হোল্ডিং কত ছিল, এই সমস্ত অ্যানালাইসিসগুলো তোমরা বন্ধুরা যেখানে সেখানে পাবে না, ঠিক আছে। তো আমার এই চ্যানেলটা এখনও মনিটাইজ তো হয়নি, চ্যানেলটা সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, একদম নতুন খোলা চ্যানেল। তো কোনো ব্যাপার না, আমি এটা শেখানোর জন্যই খুলেছি। দেখো দেখা যাক ডোমেস্টিক ইকুইটিস কত ছিল বন্ধুরা, 66%, ঠিক আছে। ওভারসিজ মানে বিদেশি ইনভেস্টমেন্ট কত ছিল, 13% মতো, ঠিক আছে। আর এখানে ক্যাশ অ্যাসেট বলতে ইকুইটিসের কথা বলা হচ্ছে না, এখানে অন্যান্য অ্যাসেট থাকে সেই সমস্ত এর কথাই বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো 9.5%, ঠিক আছে। ডিপোজিট ছিল কত টাকা, এখানে ক্যাশ অ্যাসেট বলতে তোমার ডেট ফান্ড, লিকুইড ফান্ড, সেই সমস্ত ফান্ডের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো সার্টিফিকেট ডিপোজিটে কত ছিল বন্ধুরা, 9.4%। আচ্ছা আর একটু পরে চলে যাই, দেখো আর একটু পরে যদি যাই বুঝতে পারবে। এটা মতিলাল ওসওয়ালের চার্ট, দেখো আগস্ট 2024, আর একটু আগে চলে গেলাম। দেখো এখানে একই রকমভাবে ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে দেখো ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কত ছিল ইকুইটিতে, 70% মতো, ঠিক আছে। এখানে লিকুইড ফান্ড বা অন্যান্য ক্ষেত্রে কত ছিল, 12.5% মতো, ঠিক আছে। আর এখানে ওভারসিজ মার্কেটে মানে ইউএস মার্কেট বা অন্যান্য বিদেশি মার্কেটে ইনভেস্টমেন্ট কত ছিল, 12.4%, ঠিক আছে। তো তোমরা জানুয়ারি 2025-এর একরকম অ্যালোকেশান দেখলে, আগস্ট 2024-এর অন্যরকম অ্যালোকেশান দেখছো, ঠিক আছে। এটা দেখো সেপ্টেম্বর 2024, তার পরের কোয়ার্টার, ঠিক আছে। তার পরের কোয়ার্টারের অ্যালোকেশান দেখো, এখানে আবার অন্যরকম দেখবে, এখানে কিন্তু কমে গেল। আগে কত ছিল এখানে আগস্টে, 70% মতো, ঠিক আছে। সেটাই এখানে কমে কত হয়ে গেল, 69.5%। এখানে ক্যাশ মার্কেটে কত ছিল, 12.66%, ঠিক আছে। সেটা আবার এখানে কমে কত হয়ে গেল, বেড়ে কত হয়ে গেল, প্রায় 14%-এর কাছাকাছি। ওভারসিজ ইকুইটিও পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো এটার মানে এটাই বলতে চাইছি বন্ধুরা, এই ফ্লেক্সি ক্যাপ যখন তখন মার্কেট কন্ডিশান অনুযায়ী নিজেকে ফ্লেক্সিবিলিটির সঙ্গে বদলাতে পারে, ঠিক আছে। তো এই একটা খুব বড় গ্রোথের সুবিধা পাওয়া যায় ফ্লেক্সি ক্যাপে, এই একটা ভালো অপরচুনিটি থাকে। তো আশা করছি নতুন ইনভেস্টাররা অথবা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে বলে ভাবছো বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট অলরেডি করে রেখেছো, তারা এখান থেকে একটু মোটিভেশান পাবে, ঠিক আছে। তো দেখো সব রকম ক্যাপই আমাদের দরকার, স্মল ক্যাপে একটু রিস্ক থাকলেও সেখানে রিটার্নের পসিবিলিটিটাও খুব ভালো থাকে, খুব হাই থাকে, ঠিক আছে। মিড ক্যাপের ক্ষেত্রে দুটো সমান সমান থাকে, যেমন রিস্কও থাকে তেমন রিটার্নের অপরচুনিটিও থাকে। লার্জ ক্যাপের ক্ষেত্রে রিটার্ন একটু কম পাওয়া যায় কিন্তু রিস্ক একদমই থাকে না বললেই চলে। তো আমার মনে হয় নতুন ইনভেস্টারদের বা যে কোনো এনি ইনভেস্টারদের ফ্লেক্সি ক্যাপ খুব ভালো একটা অপশান। তো দেখো বন্ধুরা, এবার ডিটেলসে তোমরা নিজেরা স্টাডি করো, স্টাডি করে নিজের ডিসিশান নিজে নাও। এখান থেকে বাইং সেলিংয়ের কোনো রিকমেন্ডেশান থাকলো না, ঠিক আছে। কারণ বাইং সেলিংয়ের রিকমেন্ডেশান আমি দিতে পারি না, আমি তো সেবি রেজিস্টার্ড নই, ঠিক আছে। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী।
ঠিক আছে, রবিবার অথবা এই শনিবার রবিবার অথবা যে কোনো মার্কেট যেদিন বন্ধ থাকবে, যে কোনো হলিডের দিনে একটু এরকম লার্নিং ভিডিও নিয়ে আসবো। আশা করছি তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে। ঠিক আছে বন্ধুরা, এখানেই রাখছি, ফিরে আসছি পরবর্তী ভিডিওয়। সাথে থেকো, পাশে থেকো, ইনভেস্ট বন্ধু দেখতে থাকো।